নমস্কার, আমি পূজা। তো অনেকেই আমাকে বলেছিল যে আমার ডেলিভারির দিনে যে জার্নিটা আছে সেটা শেয়ার করার জন্য, মানে কী করেছিলাম। তো আমি প্রথমেই বলি, আমার ডেলিভারি হয়েছে 21শে অক্টোবর, কিন্তু আমার ডেট ছিল 24শে অক্টোবর, মানে আমার সিজারের ডেট, মানে ফাইনাল যেমন ডেট দেয় সবাইকে ডক্টর, তো আমাকে 24শে অক্টোবর ডেট দিয়েছিল। তো আমি একুশ তারিখে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠি, খাওয়া দাওয়া করি, করে টোরে আমার 21 তারিখে, মানে ওই অপারেশনের আগে যে কয়েকটা মানে টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করতে হয়, যেগুলো ম্যান্ডেটরি থাকে অপারেশন করার আগে। তো ডাক্তার আমাকে করতে দিয়েছিল, বললো 21 তারিখে করে 22 তারিখে পাঠাতে, যদি কোনো অসুবিধা হয় তাহলে 23 তারিখে সেগুলো সব দেখাশোনা করে আমাকে 24 তারিখে মানে সকাল 6টার সময় আমাকে ভর্তি হতে বলেছিল হসপিটালে। তো সেই জন্য আমি 21 তারিখে টেস্ট করতে যাচ্ছি, টেস্ট করেছি। তারপরে আমার প্রায় 7-8টা কাস্টমার বাড়িতে গেছি, মাল নিয়েছি, কারণ আমি ভেবেছিলাম 21 তারিখে বেরোচ্ছি, তারপরে আর বেরোবো না, মানে একেবারে তো বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তো তারপরে আবার বেরোবো, কাজে যখন বেরোবো। তো সেই জন্য 21 তারিখে আমি, মানে আমাদের ঠিক ছিল 24 তারিখে, যেহেতু আমার সকাল 6টার সময় অপারেশন হবে। তো আমার বান্ধবী যে পিয়া আমার সাথে গিয়েছিল, তো ওদের বাড়ি হচ্ছে হসপিটাল থেকে 10-15 মিনিট। তো সেই জন্য ঠিক করেছিলাম যে ওদের বাড়িতে আমি 23 তারিখ সন্ধ্যেবেলায় পৌঁছে যাব। আর তাই জন্য 21 তারিখ যেহেতু স্কুটিটা নিয়ে যাব, তাই জন্য ব্যাগ যেহেতু দুটো ছিল, তো আমাকে তাহলে তো বয়ে নিয়ে যেতে হতো। তো সেই জন্য আমি 21 তারিখ ব্যাগটা ওদের বাড়িতে রেখে এসেছি। আর ওকে আবার বললাম যে এই আমার লাস্ট আসা, আবার বাচ্চা কাচ্চা নিয়ে তারপর বেরোবো আবার। তো এইটা বলে তো চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে মাংস ভাত রান্না করেছি, রান্না করে খেয়েছি। খেয়ে দিয়ে বৌদিদের সাথে গল্প টল্প করে আমার বাবাকে বলছি যে বাবার অ্যাড্রেসটা দিতে, কারণ আমি তো থাকি এক জায়গায়, বাবা থাকে বাবার বাড়িতে। তো 24 তারিখ যেহেতু 6টার মধ্যে ওখানে গিয়ে আমাকে ভর্তি হতে হবে, তো 5টার আগেই বেরিয়ে যেতে হবে। তা বাবাকে বললাম তোমাকে র্যাপিডো বুক করে দেবো, তুমি র্যাপিডো করে চলে যাও, আমি এখান থেকে উবের কিছু একটা করে নেবো। তো সেভাবে আমি এখান থেকে ভেবেছিলাম চলে যাবো। তো তারপরে ঠিক হলো যে পিয়াদের বাড়ি থেকে যাবো। তো বাবাকে বললাম আমি পিয়াদের বাড়ি থেকে যাবো, তুমি র্যাপিডো বুক করে দেবো আমার ফোন থেকে, তুমি ওখান থেকে চলে যাবে, ওখানে হসপিটালে একবারে চলে যাবে, আর পিয়াদের বাড়িতে যেতে হবে না। তো ভালো কথা। তো সেই সব বলার পরে বাবাকে অ্যাড্রেস, মানে বাবার লোকেশানটা ফোন করে নিলাম। নেওয়ার পরে বাবাকে বললাম যে তুমি খেয়ে দিয়ে নাও। আমিও খেয়ে দিয়ে, ওই তখন কটা বাজে, 2:10-15 এরকমই বাজে। তো তখন আমি গিয়ে একটু শুলাম। এবার শোয়ার পরে মানে হঠাৎ বাথরুম, মানে জোরে কাশলে হাঁচলে যেরকম বাথরুম মানে বেরিয়ে যায়, কন্ট্রোল করা যায় না, সেরকম দেখলাম বাথরুম বেরিয়ে গেছে। আমি তখন ফোন ঘাঁটছিলাম, দিয়ে বাথরুম বেরিয়ে যাওয়াতে এবার আমি ভাবছি এত জোরে, তো আমি তো 10 মিনিট আগেই বাথরুম করে এলাম, এত জোরে তো আর বাথরুম পাওয়ার কথা নয়। তো এবার আমি তারপর বাথরুমে গিয়ে দেখছি আমার, মানে জল যেহেতু ভেঙে গেছিলো, তো বাথরুম আর মানে থামছে না। এবার আমি ভাবছি বোধহয় জলই মনে ভেঙে গেছে। আর বৌদিকে রাখছি, বৌদি বলছে আমার তো জল ভাঙেনি, তবে শুনেছি জল ভাঙে নাকি এরকম বাথরুমের মতনই জল পড়ে। তো এবার আমি সঙ্গে সঙ্গে ডাক্তার বলেছিল যে যখনই এরকম হবে, যে মানে বাথরুমের মতন জল বেরোচ্ছে থামছে না, সে যত রাতেই হোক যখনই হোক আমাকে ফোন করবে। তো ডাক্তারকে ফোন করলাম যে এরকম আমার এরকম জল বেরোচ্ছে, এরকম বাথরুমের মতন, আমি দাঁড়িয়ে থাকবো। ডাক্তার তখন জিজ্ঞেস করে দাঁড়িয়ে থাকলে কি মানে পড়ছে কিনা, বললাম হ্যাঁ দাঁড়িয়ে থাকলেও হচ্ছে, মানে আমি কন্ট্রোল করতে পারছি না। ডাক্তার বললো হ্যাঁ জল ভেঙে গেছে। তাহলে তখন ডাক্তার ছিল হসপিটালে, তো বললো আমি আসবো 4টার মধ্যে আমার ক্লিনিকে আসতে, আমি একবার দেখবো, যদি নর্মালে পসিবল হয় তাহলে নর্মালে করবে, আর যদি না হয় তো সিজারই করতে হবে। তো বললো আমি 6:30টার সময় সিজার করব। তো আমি বলে দিচ্ছি, মানে হসপিটালে বলে দিচ্ছি যে মানে ওটি রেডি করে ফেলতে 6:30টার সময়, যেহেতু আমাকে বললো এখান থেকে একবার আমাকে রেডি হয়ে আসতে, মানে ক্লিনিক থেকেই একেবারে নার্সিংহোমে পৌঁছে যেতে। তো ভালো কথা। তো আবার আমি, বৌদি বলছে তুমি বসে থাকো, বসে থাকো। এখন আমি বলি বৌদি আমার মন বলছে আমার আজকে অপারেশন হয়ে যাবে। এবার আমি তো ঘরে তো বাসন টাসন তো কিছুই মাজা হয়নি, কারণ বাসন তো বিকালে মাজতাম। আমি ওই জল ভাঙছে, বৌদি আমাকে একটা হাগিস দিয়েছে, ওই পিথির একটা হাগিস দিয়েছে, বলে হাগিসটা পরে থাকো, নাহলে তো জল তো ভেঙে যাচ্ছে না। বলছে তাহলে হাগিসটা যেরকম হবে, তো হাগিসটা ওইটাই আমি পড়লাম। আর কি করবো, আর কিছু তো করার নেই, তখন যেহেতু জল ভাঙছে। আমার তো ভয় টয় কিছু লাগেনি যে জল ভাঙছে, শুধু ডাক্তারকে একবার জিজ্ঞেস করলাম, একবার ফোন করলাম যে জলটা কি মানে এক্ষুনি শেষ হয়ে যাবে সব বেরিয়ে, না টাইম লাগবে। ডাক্তার বলছে 3-4 ঘন্টার মতো টাইম লাগবে পুরো বেরোতে পুরো শেষ হতে। তা আমার কাছে 3-4 ঘন্টা টাইম আছে, আমি যেতে আসতে মানে যেতে হবে, টাইম লাগবে। তো তো তখন আমি কি করলাম, তাড়াতাড়ি করে বাসন মেজে নিলাম,
ফোনটা লাউড স্পিকারে দিয়ে পিয়াকে ফোন করলাম যে আমাকে এখন ভর্তি হতে হবে, তুই ব্যাগগুলো নিয়ে চলে যাবি। তা পিয়া বললো কী কী নেবো তুই বল, একটু বার করে নেবো ব্যাগ থেকে, সব ব্যাগ নিয়ে যাবো না। তো ওকে আবার লাউড স্পিকারে ফোন দিয়ে ফোন করে বলে দিলাম যে কী কী বার করতে হবে, কোথায় কোন ব্যাগে কী আছে। তো ও ওগুলো ওর প্যাকিং মানে প্যাকেটে গুছিয়ে নিল। আর এইদিকে আমি ঘরে বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি, ঠাকুরের জায়গা ঠিক করেছি, বিছান গুছিয়েছি। বলি আমার ছেলে, আমি যেহেতু শুয়েছিলাম, বলছি আমার ছেলে হোক মেয়ে হোক যে আসবে এ কি এই নোংরা বিছানায় শোবে। তা বিছান টিছান ঝেড়ে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি যে যাতে এখানে এসেই শোয়াতে পারি। তো ঘরটা সব গুছিয়েছি। আর সেই দিনকে এবার আমি উবের বুক করব, সেই দিন কি হয়েছে মানে সে বৌদির মানে দাদা পিতৃর বাবা সোমবার করে চলে যায়, অফিস যায়, সোমবার করে সকালে অফিস থাকে। মানে আনফর্চুনেটলি সেই দিনকেই মানে কীভাবে কোইন্সিডেন্টলি হয়েছে আমি জানি না, সেই দিনকেই দাদার হচ্ছে মানে মিটিংটা ক্যান্সেল মানে পোস্টপন হয়ে গেছে সন্ধ্যের পরে। তো দাদা সেদিনকে ওই জন্য বিকালে বেরোবে। তো দাদা বলছে তোমাকে আর উবের টুবের কিছু করতে হবে না, আমি যাবো, আমি একটু তাড়াতাড়ি মানে দাদার যখন মানে মিটিং ছিল দাদা আমার জন্য আগে বেরিয়ে গেছে, বলতো আমি আগে বেরিয়ে যাব, তো ওখান থেকে তোমাকে নার্সিংহোমে ছেড়ে দিয়ে তারপরে আমি বাড়ি চলে যাব, মানে দাদার অফিস, বাড়ি থেকে অফিস চলে যাবে। তো ভালো কথা। তো আমি ভাবছিলাম মানে ভগবানে কি যে দাদাও ছিল, দাদা তো সকালে চলে যেত, তখন আমাকে উবেরই করতে হতো, উবের করেই যেতে হতো। তো এমনি তো আর যেতে পারতাম না। তো উবের আমি গাড়িটি সত্যি কথা বলতে বুক করে রাখিনি, কারণ গাড়ি বুক করে রাখলে 3-4 টাকা চাইবে, কারণ কখন গাড়ি বুক মানে কি কখন লাগবে তাকে চলে আসতে হবে। তো সেই জন্য আমি অত টাকা লাগবে বলে সত্যি কথা গাড়ি বুক করিনি। কারণ টাকারও তো খুব মানে সেই সময় আমার টাকারও তো খুব মানে যেহেতু আমি একা ইনকাম করি টাকারও খুব ছিল। তো সেই জন্য তো আমি ভগবানকে শুধু একটাই মানে ভগবানের জন্য নিজের কাছে আমি কিছু চাইতাম না, শুধু দুটোই জিনিস চাইতাম যে আমার বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। আমার মানে আমি মানে স্পেসিফিক্যালি এই জন্যই বলতাম যে যেহেতু আমি এত কাজ করি, এত ছোটাছুটি করতে হতো আমাকে, এত মাল তুলতাম, মানে আমি যখন আমার 10 মাসে হয়েছে, 10 মাস যখন আমার প্রেগনেন্সি তখন আমি 25-30 কিলো মাল, মানে মাল বলতে ওই কাস্টমারের শাড়ি মানে দিলে তো অনেক ভারী হয়ে যায় না, তো ওইগুলো আমি পুরো বয়ে বয়ে আনতাম, বয়ে বয়ে নিয়ে যেতাম, কাস্টমারের সিঁড়ি দিয়ে বয়ে বয়ে উঠতাম ওই অবস্থাতেই। তো ভালো কথা। দিয়ে তারপরে এই ভগবানের কাছে এটাই বলতাম যে আমার আমার কাজের জন্য যে আমার বাচ্চার কোনো ক্ষতি না হয়, কারণ সবাই আমাকে বলতো দেখবি তোর কাজের জন্য তোর বাচ্চার কিছু হয়ে যেতে পারে, এই ওই তাই না নানা কথা সবাই বলতো। আর ঠিকই বলতো, এত ভারী ভারী মাল তুলতাম, এই গাড়ি স্কুটি করে যাওয়া আসা করতাম, তো সেই জন্য সত্যিই তো হয় তো না, এগুলো তো হয়, সবাই ভালোর জন্যই বলতো। কিন্তু আমার কাছে উপায় ছিল না, আমার খাওয়ার টাকা, একে নার্সিংহোমে মানে অপারেশন করাবো সেই টাকা, তারপরে এত মাসের ইউএসজির টাকা, ওষুধের টাকা, ডাক্তারের ফি সবই তো আমাকে জোগাড় করতে হচ্ছে। হ্যাঁ বাবা আমাকে সাহায্য করতো নিশ্চয়ই, বাবা প্রতি সপ্তাহে এসে খাবার দাবার মানে মাছ ফাছ খাবার দাবার বলতে মাছ মাংসটা না বেশি না, মাছ সবজি মবজি বাবা দিয়ে যেত। তারপর বাবা মাঝে মধ্যে 2-3 হাজার টাকা করেও দিত, আবার আমি নিতে চাইতাম না, কারণ এইটা বাবাকে আমার এই বয়সে আমার বাবাকে দেওয়ার দরকার, আমি যদি বাবার কাছ থেকে নিই কেমন দেখতে লাগে, মানে ব্যাপারটাও তো একটা খারাপ লাগে। তো সেই জন্য আমি নিতে চাইতাম, বাবাকে বলতাম যে না আমার আছে লাগবে না, আর তার বদলে বাবাকে আমিও যতটা পারতাম দিতাম, বলতাম আমি নিয়ে যাও। আমার ঘরেও যেগুলো যা কিনে থাকতো আমি অনেক তো দেখতেন তো অনেক অনেক মানে মানে বাজার করি খাবার গ্রসারিজ খাবার জিনিস, তো ওইগুলো বাবাকে আমিও দিয়ে দিতাম। তো এইভাবেই ছিল। কেউ একটা এসছে। হ্যাঁ। তো এইটা চাইতাম, আর চাইতাম যে মানে আর একটা জিনিস চাইতাম যে ভগবান আমার যেন সকাল 6টা থেকে বিকাল 6টার মধ্যে ব্যথা ওঠে, যায় ওঠে জানি সকাল 6টা থেকে বিকাল 6টার মধ্যে উঠুক, কারণ আমার তো আমি একটু গ্রামের দিকে থাকি, তো আমাদের এখানে না বিকেল 5টার পর থেকে আমাদের এই পাশ থেকে বাস যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু ওই পাশ থেকে 9টা অবধি বাস আসে। আর অটো টটো চলে, আর এখানে মানে ওলা আসে না, উবের র্যাপিডো ট্যাপিডো তো কিছুই আসে না, শুধু উবের আসে। আর উবের যেহেতু এটা মানে গ্রাম অঞ্চল তো মানে মানে আউট সিটির মধ্যে পড়ে যায়, মানে যেটুকু এরিয়াতে 200-300 টাকা ভাড়া নেওয়ার দরকার সেখানে 800-900 টাকা অনেক টাকা ভাড়া নিয়ে নেয়। তো সেই জন্য আমার মানে খুবই অসুবিধা, তাই জন্য সকাল আর মানে এমনি ভেবেছিলাম কি এমনি অত রাতের বেলাও যদি হয় আমি একা, তো এবার যাওয়া আসারও অসুবিধা, তাই জন্য বলতাম যে ভগবান শুধু যেন সকাল 6টা থেকে বিকাল 6টার মধ্যে। তা ভগবানের এতটাই আমার ওপরে কৃপা, আমার বাচ্চার ওপরেও বলবো নিশ্চয়ই, যে আমার পুরো প্রেগনেন্সিতে আমি এত কাজ করাতে এত কিছু করাতেও আমার মানে কোনো অসুবিধা হয়নি ভগবানের দ্বারা। কোনো খাওয়াটা হ্যাঁ আমি 1.5 মাস থেকে একটু বমি হতো, তারপরে ওই বমির ওষুধ আমি দুবেলা করে খেতাম, তারপরে আমার ওই 20-25 দিন মতো না ওষুধ খাওয়ার পর বমি হয়েছে, তারপরে আর বমি হতো না। তো এরপরে এইভাবেই করলো। তো আর আমি ব্যথাও উঠেছিল 2টা-2টার সময়, 6টার আগেই, মানে ভগবানের এইটুকু মানে আমার ওপর দয়া ভগবান করেছে আমি বলবো।
তো ভালো কথা। তারপরে দাদার সাথে গেলাম, তো রিসেপশনে গিয়ে এরকম কথা বলছি। ডাক্তার আগে থেকেই ফোন করে রিসেপশনে বলে দিয়েছিল যে তোমার এরকম একটা পেশেন্ট আসবে, ইমার্জেন্সি তাড়াতাড়ি করে ভর্তি করে ওটি টোটি রেডি করতে বলে দিয়েছিল। এবার রিসেপশনে আমি গিয়ে বলছি যেরকম এই ডাক্তারকে বললাম এই ডক্টর বলেছেন একটা এমার্জেন্সি পেশেন্ট আছে তার ভর্তির জন্য। বলছে হ্যাঁ হ্যাঁ বলেছেন, তাড়াতাড়ি আপনি পেশেন্টকে ডাকুন। আর মানে উনি ওয়ার্ড বয়কে বলছেন যে এটা নিয়ে কি হুইল চেয়ারটা নিয়ে আসতে। হ্যাঁ, যে বলছে তাড়াতাড়ি পেশেন্ট আনুন। আমি বলছি আমিই তো পেশেন্ট, মানে আমার পেটটা তো এতটা বড় হয় না, যেহেতু ঢিলা জামা পরতাম অতটা বোঝা যায় না। বলছে আপনি পেশেন্ট, দেখে তো মনে হচ্ছে না। এবার দিয়ে তারপরে আমি সব পেপার টেপার সব সাইন টাইন করলাম, ততক্ষণে তো বাবারা পৌঁছায়নি। তারপর দেখলাম আমার ফর্ম টর্ম ফিল আপ করার পর বাবা আর পিয়া দুজনেই চলে এসেছে। তখন আমার সঙ্গে দাদা ছিল, মানে পিতৃর বাবা ছিল। তারপরে আমি আবার তারপর পিয়া টিয়া এলো, তারপর ওদেরকে আমি সব বললাম এগুলো সব করে দে তোরা। তারপর আমি আবার হেঁটে হেঁটেই চলে গেলাম হচ্ছে ওপরে, যে মানে যে বেডটাতে আমার ছিল সেই বেডটাতে। তারপর মাসি গিয়ে এরকম গেলাম, মাসি দিয়ে বলছে আমি তো গিয়ে আমি আর পিয়া হাসাহাসি করছি, বলছি এবারে আমার পেটটা কেটে গেল রে পিয়া, আমার গোটা পেট কেটে যাবে। ডাক্তারকেও দেয়, বলছে আমার গোটা পেট কেটে দিলে দেবেন এবারে, আর কি হবে, আমার তো নর্মালে হলো না। তা মাসি বলছে ভয় ডর নেই, একটু পরে অপারেশন হবে। বলছি কিসের জন্য ভয়, আমার এখন কত খুশি, একটু পরে আমার বাচ্চাকে দেখতে পাবো, যে আমার থেকে আর খুশি মা এখন আর কেউ নেই। তো এই বলে টোলে তারপরে আমার 6:30টার সময় দেখছি 6:35 হয়ে যাচ্ছে, ডাক্তার আসছে না। তো আমি ভাবছি ডাক্তার ভুলে টুলে গেল নাকি আমাকে এখানে ভর্তি করে দিয়ে। আমার টেনশন হচ্ছে, তখন জল তো বেরিয়ে যাচ্ছে। আমি বলছি আর তো আমার বেশি টাইম নেই, আমার তো জল বেরিয়ে যাচ্ছে। এবার দেখলাম 6:40-এর দিকে আমাকে ওটিতে নিয়ে গেল। এবার ওটিতে ডাক্তার গিয়ে বলছে কি রে তুই ভেবেছিলিস আমি আসবো না নাকি? আমি বলছি আমি সত্যিই ভেবেছি আপনি ভুলে টুলে গেছেন। বলছে এবার বলছে মানে বাকি সবাইকে বলছে এইটা হচ্ছে আমার ব্লগার পেশেন্ট, যেহেতু আমি ব্লগ করি। ডাক্তার বলে আমি তোর ব্লগ দেখি এই কারণে তুই সুস্থ আছিস কিনা সেইটা দেখার জন্য। বলছে এইটা হচ্ছে আমার ব্লগার পেশেন্ট। সবাই হাসাহাসি করছে। তো আমার একটাই জিনিস ভয় লাগতো, সবাই বলতো না যে ওই ইঞ্জেকশন দিলে নাকি যেদিন থেকে দেবে সেই দিন থেকে এত ব্যথা করবে, সারা জীবন ব্যথা, মানে ব্যথার চলে তুমি উঠতে পারবে না। ডাক্তারকে শুধু বলতাম আমি তো মেশিনের কাজ করি, আমার তো পুরো 8-9 ঘন্টা ধরে বসে বসে কাজ করি, বলুন এত ব্যথা করলে আমি কি করে হবে, আমি ছোটো বাচ্চা নিয়ে কী করবো, এইসব বলতাম। দিয়ে দিয়ে আমাকে যিনি অ্যানাস্থেসিস করেছেন যে ডক্টর, তিনি আমাকে শুধু একটাই কথা বললেন যে তুমি জোরে জোরে নিঃশ্বাস নেবে আর যেমন করে বসাবো তেমন করে বসে থাকবে, নড়বে না এক ফোঁটাও, তাহলে কিন্তু ব্যথা। আর সত্যি বলছি এই বাচ্চা কোলে নিয়ে আমার হচ্ছে মানে ইঞ্জেকশন দেওয়ার সময় ব্যথা করেনি, আর এখনো পর্যন্ত আমার এক ফোঁটাও ইঞ্জেকশনের জায়গায় ব্যথা নেই। হ্যাঁ, আমার যখন অপারেশন হয়ে গেছিলো তখন আমার ব্যথা করছিল, আমার এই ডান মানে এই কাঁধটা আমার ব্যথা করছিল, আমার ইঞ্জেকশনের জায়গায় আমার কোনো ব্যথা করেনি। হ্যাঁ, কাটার জায়গাটা ব্যথা করছিল, যেহেতু কাটা জায়গাটা তো ব্যথা করবেই, কিন্তু আমার এই কাঁধটা ব্যথা করছিল, কারণ এই জায়গাটা ওই কী বলে ওই প্রেশারের যে ওই বেলটা বেঁধে রাখে, তো বেলটার জন্য আমার এই কাঁধটা প্রচণ্ড ব্যথা করছিল, মানে এত ব্যথা করছিল। আমি ব্যথা মানে পেটে ব্যথার জন্য আমি নার্সকে ডাকিনি, কাঁধে ব্যথার জন্য। আর যেহেতু এইভাবে শুয়ে রেখেছে, আমি তো কাঁধ ঘুরতেও বারণ করেছে, মানে এরকম সোজা শুতে বলেছে। এবার আমার কাঁধে ব্যথা করছে, এত বালিশও দেয়নি, আমরা বালিশ আমার শোয়া, বালিশ ছাড়া আমার শোয়ার একদম অভ্যাস নেই। তো আমার ওই এবারে এত কষ্ট হচ্ছে, নার্সকে বলছি ব্যথার ওষুধ দিয়ে গেছে। নার্স আমাকে বললো তুমি যখন মানে এতে এলাম মানে বেডে আমাকে যখন দিল, বললো দুটো পা তুলতে পারলে আমাকে ডাকবে। এবার আমি প্রায় 40 মিনিট পরেই একটা পা তুলতে পেরে গেছি। নার্সকে ডাকছি, বলছে না দুটো পা না তুললে ব্যথার ওষুধ দিতে ডাক্তার বারণ করেছে, বলছে তুমি দুটো পা উঠলে আমাকে ডাকবে। এবার 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আমার দুটো পাই আমার উঠে গেছে। তো দুটো পা নার্স বলছে এত তাড়াতাড়ি দুটো পা কি, বলছে দুটো পা তুলে দেখো, আমি দেখাচ্ছি। বলছে কী করে ওটা মানুষের 3-4 ঘন্টাতেও উঠছে না, তোমার এত তাড়াতাড়ি উঠে গেল। দিয়ে তারপর উনি ব্যথার ওষুধ দিয়ে গেছে। এবার রাতেরবেলা নার্সকে ডাকছি, বলছে আমার কাঁধ ব্যথা করছে, বলছে তোমায় যা ব্যথার ওষুধ দিয়ে দিয়েছি আর দেওয়া আপনার ধমকি দিচ্ছে আমাকে, ধমকাচ্ছে। এতবার ডাকছো, রাত বিরেতে এতবার ডাকছো, আমার তো ব্যথা হচ্ছে, আমি কি করবো, আমার কাঁধ ব্যথা করছে তো ডাকতে তো হবে। উনি বকছে এসে, এত ব্যথা করছে। এবার দিয়ে তারপরে আমি আর ডাকিনি ভয়। এইবারে অনেকক্ষণ পর দেখি খুব কাঁপ লাগছে, এত কাঁপ হচ্ছে, মানে আমি আমার কন্ট্রোলে নেই কাঁপা, পুরো গা আমার কাঁপছে। আমি তো ভয় কিছু বলছি না, বলি বোধহয় কমে যাবে। এবারে এত কাঁপছে, লাস্টে বলছে ও মাসি একটু ফ্যানটা বন্ধ করে দাও, আমার খুব কাঁপ আসছে, একটু নার্সকে ডাকো না, আমার কি একটা হচ্ছে। আমি ভাবছি কিরে মোটা আমি কি মানে
কোমায় টোমায় চলে যাবো। আমি ভাবছি এরকম কপটা বাসা, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, বলছি কোমায় টোমায় চলে যাবো নাকি ব্যথা করছে বলে। এবার ভাবছি বলি আমার বাচ্চাটার কী হবে, আমি তো শুধু শুধু ভাবছি একবারে আমি আর উঠতে তো পারছি না। আমি এরকম করে আমি ওই মানে ওকে তো ওই আমার পাশে ওই দোলনাটার মধ্যে দিয়ে গেছে ওই বেডটার মধ্যে, আমি শুধু এরকমভাবে দেখছি বলি আমার বাচ্চার কী হবে, আমি যদি কোমায় মোমায় চলে যাই এই চোখ কাঁপছে আমি তখন আমি ভগবানকে ডাকছি, বলি ভগবান আমার ছোট বাচ্চা, আমাদের সবাই বাচ্চা এক্ষুনি হয়েছে, আমার বাচ্চাটা দেখার আমি ছাড়া কেউ নেই, এরকম করো না, আমি যদি কোমায় চলে যাই তাহলে আমার কী হবে বাচ্চা। এবারে মাসি বলছে ও মাসি একটু তুমি তাদের ডাকো, এবার নাচ বলছে এটা তোমার জ্বর এসে তার জন্য কাঁপ লাগছে। তারপরে আমার আর কিছু ভয় টয় লাগেনি। তারপরে বললো কি একটা কম্বল চাপা দিয়ে দিল, তো কম্বল টম্বল চাপা দিয়ে দেয়। তারপরে আবার দেখলাম 1 ঘন্টা পর আবার ঘাম হচ্ছে, আবার বললাম ফ্যানটা ছেড়ে দাও। এবার তখন পরের দিন যখন নার্স এসছে দেখা করতে, পাশের বেডের মেয়েটা বলে এ যা শক্ত, একটা ফোঁটা চি চা কিচ্ছু করেনি ব্যথাতে। আর বলছে নার্স বলছে আমিও তো তাই ওর সামনে এসে আর বলিনি, যে বলে আমি তো ভাবছি তোমার 1-1.5 ঘন্টায় 2টো পা উঠলো কী করে, আর তুমি 1 ফোঁটা ব্যথার জন্য। বলে পাশের বেডে মেয়েগুলো বউগুলো দেখে আসো চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে যখন ওই মানে নাকি অবস্থা কাটে। আমি অতটা আমি সত্যি আমি ছোটো থেকে না ব্যথা খুব সহ্য করতে পারি। আমার এই মানে মেশিনে কাজ করতে করতে ছুঁচ এরকম পড়ে এখান থেকে পড়ে এখান দিয়ে বেরিয়ে গেছে কতবার, আমার চোখে কোনো জল নেই, এরকম দাঁত দিয়ে টেনে বের করে দিতাম ছুঁচ দিয়ে, এরকম করে দিয়ে আবার কাজ করতে শুরু করে দিতাম। তো ব্যথা আমি সহ্য করতে পারি তার জন্য না, তাই জন্য নর্মালি আমার কোনো ভয় লাগেনি। তো এরকম করে তারপর তো এই হলো তারপর তো মাসিরা খুব ভালো ছিল। আর যেদিন আমার ছেলে হয়েছে 21 তারিখে, সেই দিন পুরো হসপিটালে মানে 9টা বাচ্চা 8টা না 9টা বাচ্চা হয়েছিল, এই একমাত্র ছেলে আর বাকি সব মেয়ে। আর যে মাসিটা আমার রুমে ছিল, সেই মাসিটার নিজের খুব ছেলের শখ, তার মেয়েরও মানে তারও মেয়ে, তার মেয়েদেরও মেয়ে। তো সেই জন্য সেই ছেলে হয়েছে বলে সারাদিন একে কোলে নিয়ে নিয়ে ঘুরছে, আর সবাইকে গিয়ে গিয়ে বলছে দেখো আমার ঘরে একটা ছেলে হয়েছে, আর ছেলে কি ঠান্ডা। আর সে আমার পাশের মানে আমাদের রুমে 3টে বেড ছিল, পাশের 2টো বেডে বাচ্চাটা পুরো কম্পিটিশন করছে কান্নার, এ থামে ও কাঁদে, এ থামে ও কাঁদে, শুধু একবার খাইয়ে দিচ্ছি আমি ঘুমিয়েছে। তো প্রথম দিন তো আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা পর আমার বেস্ট ফিট করতে একে দিয়ে দিয়েছিল। তারপরে মাসি বলছে তোকে আর কষ্ট করে উঠতে হবে না, তো আমি তোলা দুধ খাইয়ে দিচ্ছি। তো একে 2 দিন তোলা দুধ খাইয়েছে, মানে ওই মাসিদের যে দুধ থাকে ওই আমি কিনিনি, আমি কোনো দুধ কিছুই কিনিনি, যে তোলা দুধ খাইয়েছে। এইবারে তারপর থেকে 2 দিন 2বার মতন 2বার কি 3বার তোলা দুধ খাই, তারপর থেকে তো আমি আমার বুকে দুধই দিচ্ছি ওকে আমি। তো তারপরে মাসি বলছে কি দে তুই একটু রেস্ট নে, আমি দুধ। আর সেই মুখে দুধ ফেলে দিচ্ছে, তোলা দুধ খাবে না, কিছুতেই খাওয়াতে পারলো না। লাস্টে বলে তোর বাবা তোর কি, এবার বলছে তোর ছেলের খাড়া খাড়া চুল, বলেছিলাম দেখ কিরম রাগ হবে, দেখ এখন থেকে কিরম রাগ, মুখে দুধ ফেলে দিচ্ছে, তুই দুধ খাওয়া। দিয়ে তারপরে আমাকে তো দিয়ে দিল। তারপরে এরকম করে তো তারপরে আমি ছুটি নিয়ে তারপর ডাক্তারকে এসে বলি কি যে করলেন, আমার পেটটা কেটে দিলেন, দেখুন তো কি ব্যথা। বলছে আর আমি কি করেছি, যেদিন আমার অপারেশন, আমার তো 6:30 এই 6:45-7টার দিকে অপারেশন হয়েছে, পরের দিন সকাল 11টার দিকে আমি উঠে হাঁটতে শুরু করে দিয়েছি, উঠে এই বেডে যাচ্ছি দেখতে ওই বাচ্চাটাকে, এই বেডে ওই বেডে। আর নার্স বলছে হ্যাঁ তুমি হাঁটতে নেমেছো কেন, বেঁচে ধাক্কি লেগে যায়, ডাক্তার এসে আমাকে বকবে। এবার ডাক্তার বলছে বলে তুই একদিন পর হেঁটে হেঁটে বেড়াচ্ছিস, লোকে বিছান থেকে 4 দিন উঠতে পারে না, তুই হেঁটে হেঁটে বেড়াচ্ছিস, তুই বলছিস তোর ব্যথা করছে, তুই সুস্থ নোস। বলছে এর থেকে ভালো সুস্থ কেউ থাকে না এই সিজারের পরে। যে তারপরে তো ডাক্তার ড্রেসিং করে আমাকে ছেড়ে দিল। ডাক্তার আমাকে এত ভালো ডাক্তার যিনি আমার, আমি বাড়ি আস্তে আস্তে ফোন করছে, বাড়ি এসে রাতের বেলা এসছি ফোন করেছে, রাতের বেলা ফোন করেছে, বলছে কিরে তুই সুস্থ আছিস, তোর বাচ্চা সুস্থ আছে, কি করছিস, আমার তো টেনশন হয়ে যাচ্ছে, তুই একা থাকবি, এইটুকুনি বাচ্চা নেই, সিজার হয়েছে। তো তারপরে তো এই মানে যেদিন সিজার হয়ে বাড়ি এসছি, সেদিন তো বাড়িতে এসে ফোন সাইলেন্ট করে দিয়ে একে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমিও শুয়ে পড়েছি। আমার মানে ওই প্রথম 2-3 দিন কি সত্যি কথা বলতে মানে আমি একদিন রীতিমতন কেঁদে দিয়েছি, মানে ব্যথাতে কেঁদে দিইনি। কি হয়েছে আমার কাঁদছে দুধ খাবে বলে, আর আমার তো সিজার, মানে আমি না বাঁ দিকটা ঘুরতে পারতাম, ডান দিকটা মানে ঘুরে গেলে এবার ওইটা দেবে চিত হতে আমার খুব পেটে মানে সেলাইয়ের ওখানটা লাগতো, আমার টান লাগতো, আমি ডান দিকে কখনো ঘুরতাম না। সেই দিন আমি কি করেছি ডান দিকে ঘুরে শুয়েছি, কারণ দুদিকেই তো ঘুরতে হবে, তো আমি ওই জন্য ডান দিকে ঘুরে শুয়েছি। আর তখন কাঁদছে, আমি ওই ডান দিক থেকে মানে এইভাবে শুচ্ছিলাম, ডান দিক থেকে মানে সোজা হয়ে যে উঠবো, উঠে আর তখন এই বেড সুইচটা আমার ছিল না, তখন করা হয়নি 2-3 দিনের মধ্যে, অনেক কদিন পরে 4-5 দিন পরে বেড সুইচটা করেছে। আর ওই আমার মানে নিচ থেকে বেড থেকে নেমে লাইটটা জ্বালতে হবে, মানে ছোটো লাইট জ্বালাবে, একে দুধ খাওয়া যাবে তো বড় লাইট জ্বালতে হবে। দিয়ে আমি
নামবো, ও কাঁদছে, আমিও শুধু ওকে বলছি বাবা তুই একটু দাঁড়া, আমি উঠতেই পারছি না, আমি কেঁদে দিয়েছি এই কারণে যে ও দুধ খেতে চাইছে, আমি এই কষ্ট লাগছে এত আমার, আমার দু চোখে জল পড়ছে, আমি কোনো মতে উঠেছি, উঠে লাইটটা জ্বেলে ওকে দুধটা খাইয়েছি। আমি কি বলবো, এখনো আমার মনে হচ্ছে এই কথাটা বলতে গেলে আমার গলাটা কেমন কাঁপছে, সেই যে কদিন গেছে। তো এইভাবেই এখন চলছে, এখন আমরা দুজন অনেক ভালো আছি, এও ভালো আছে, আমরাও ভালো আছি। সেই সেই কদিন যা কষ্ট গেছে, সেই দিনগুলো আমি কখনোই ভুলবো না। Sorry. সেই যে ব্যথার দিন, এই যে কাঁদছিল, সেই দিন আমার এত কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল কি আমি মনে হয় দুনিয়ার সবচেয়ে সবচেয়ে অসহায় মা, যে তার বাচ্চা কাঁদছে তাকে দুধ তো আমি দিতে পারছি না, আমি উঠতে পারছিলাম না। তো সেই জন্যই আমি চোখের জল ফেলতে চাই না, আমি আমি চাই আমার বাচ্চাকে অনেক ভালো করে মানুষ করা, আর যেন এরকম কখনো সিচুয়েশান না হয়। আর এখন তো ভগবানের দয়াতে এরকম কোনো সিচুয়েশান নেই, আমাদের সব কাজ আমরা নিজেই করি, আমরা নিজেই সব করি। তো আমি তো এখন ভালোই আছি। তো এই অবধি এই ছিল আমার ওই প্রেগনেন্সির জার্নি, ডেলিভারির জার্নিটা। অনেকেই কমেন্ট করেছিল যে জানাতে, সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ওর বাবা জানো, ওর বাবু এটা। তো টাটা, সবাই খুব ভালো থাকবেন।